সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ আন্তর্জাতিক শিক্ষক দিবস, আর এই উপলক্ষে আমাদের আজকের সম্পাদকীয় শিরোনাম কেমন আছেন আমাদের শিক্ষকেরা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন রাশেদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান। রয়েছেন অলিউল্লাহ মোহাম্মদ আজমতগীর, সহসভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এবং রয়েছেন এ কে এম ইলিয়াস আল মাহমুদ, সাধারণ সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি, ঢাকা মহানগর। এবং আমাদের সাথে টেলিফোনে সরাসরি থাকবেন অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় অংশ নিতে পারবেন। এই জন্য আমাদের ফোন করতে হবে, যে নাম্বারগুলো টেলিভিশনের পর্দা দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। সিলেটে ছাত্রলীগ নেতা বজলুরের হামলায় আহত খাদিজা এখনো লাইফ সাপোর্টে। আদালতে বজলুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেট। গুলশানের ঘটনায় 54 ধারা থেকে তাহমিদ ও সাবেক শিক্ষক হাসনাত করিমের অব্যাহতি। গ্রেফতার থাকবেন হাসনাত। বগুড়ায় আত্মসমর্পণ করে 5 লাখ টাকা করে পেল 2 জরুরি। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, সংসদে প্রধানমন্ত্রী। তদারকির জন্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নির্দেশ। চট্টগ্রামে বুলডোজারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে বাবা ছেলের মৃত্যু। সংস্কার কাজে অসতর্কতা এবং গাফিলতির অভিযোগ নিয়ে যথাযথ বিচার দাবি। এবং একদিন পরেই শুরু শারদীয় দুর্গোৎসব, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস ডিএমপি কমিশনারের। পটকা না ফোটানোর আহ্বান। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। আমাদের এখানে 2 জন শিক্ষক উপস্থিত রয়েছেন সরাসরি। আমরা তাদের কাছ থেকে জানবো প্রথমে কেমন আছেন আপনারা। এবং প্রথমেই আমি জেনে আসি এ কে এম ইলিয়াস আল মাহমুদ, আপনার কাছে। আপনি প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন। আমরা জানি প্রাথমিক শিক্ষকদের অনেক অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। তাদের 2014 সালে প্রাথমিক শিক্ষকদের 2য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তারা বেতন পাচ্ছেন 3য় শ্রেণীর গ্রেডে এখনো। এই জাতীয় সমস্যা আছে, আর অনেক সমস্যা আছে। আপনার কাছ থেকেই জানবো আমরা মূলত কি কি সমস্যা আছে আপনাদের, একটু সংক্ষেপে বলবেন। এখানে আসলে আমাদের 2014 সালে যে ঘোষণাটা আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক হলো, প্রধান শিক্ষকদের যে 6,400 টাকা স্কেল, অর্থাৎ এটা কোনো পর্যায়ে 2য় শ্রেণীর পড়ে না। তার পরবর্তীতে একটা ঘোষণা হলো আপাতত 2য় শ্রেণীর মর্যাদা দেওয়া হলো। আপাতত বলতে তো আমরা মনে করি এরকম কোনো শব্দ আসলে আমাদের ইসে নেই, বেতন স্কেলের ভিতরে এই শব্দটা নেই। তো পরবর্তীতে আমাদের এছাড়া আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে যে পার্থক্যটা, একটা বৈষম্য, বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। আগে ছিল আমরা একটা স্কেল, একটা ধাপ উপরে। পরবর্তী 2006 সালে সেটা 2টা ধাপে হলো, বেশি পাচ্ছে প্রধান শিক্ষকরা। আবার এখন বর্তমান হলো 3টা ধাপ উপরে প্রধান শিক্ষকরা। এ নিয়ে সহকারী শিক্ষকদের এবং প্রধান শিক্ষক এদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। ইয়াতে আমরা মনে করি যে সহকারী শিক্ষকরা খুবই নাজেহাল এবং করুণ অবস্থার ভিতর পড়ে গেছে। এক হলো শিক্ষক, অনেকের মতে, আমাদের অনেক শিক্ষাবিদদের মতে শিক্ষক মানে সব 1ম শ্রেণীর হবে। অবশ্যই শিক্ষক মানে 1ম শ্রেণী, তারা কেন 3য় শ্রেণীতে যাবে? এই শ্রেণীটা আমার মনে হয় বাদ দেওয়া উচিত। যদিও এখন বাদ হয়েছে, আমাদের গ্রেড সিস্টেমে আসছে। সে গ্রেড সিস্টেম হলে অন্তত পক্ষে শিক্ষকদের ন্যূনতম অঙ্কে সহকারীদের 10ম গ্রেডে ফেলানো উচিত বলে আমি মনে করি, এবং প্রধান শিক্ষকদেরকে 9ম গ্রেডে ফেলানো উচিত গ্রেড হিসেবে। এখন সহকারী শিক্ষকরা আছেন 12তম গ্রেডে, মনে হয় 12তম গ্রেডে আছেন, এবং প্রধান শিক্ষকরা আছেন 11তম 13তম, কিন্তু সহকারী শিক্ষকরা 13তম, তারা আছে 11তম। অবশ্যই আপনার দাবির সাথে আমরা সবাই একমত। আসলে
এই বৈষম্যটা দূরীভূত হওয়া শিক্ষকরা, একান্ত দরকার। প্রাথমিক শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড যদি বলা যায়, মানে তারাই কিন্তু মূল, মানে একেবারে আমাদের আহ, ছোট ছোট বাচ্চাদের যে প্রাথমিক শিক্ষাটা, শিক্ষার বুনিয়াদটা রচনা করেন তারা। এবং তাদের যদি আমরা যোগ্য সম্মান দিতে না পারি, এবং তারা তৃতীয় শ্রেণীর, এটা ভাবতেই তো লজ্জা লাগে, এটা জাতির জন্য একটি চূড়ান্ত লজ্জাস্কর ব্যাপার মনে হয়। আমরা রাশেদ আপার কাছে আসবোই ব্যাপারে পরে। তার আগে একটু শুনে আসি ওলিউল্লাহ মোহাম্মদ আজমতগীর, আপনার কথা, আপনাদের কোনো সমস্যা যদি থাকে সেটা আমাদের আগে জানান। আজকে আলোচনার শুরুতেই আমি দেশের এবং দেশের বাইরে সকল শিক্ষককে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আমি সহসভাপতি। দেশের এই মুহূর্তে 28টি ক্যাডার সার্ভিস বিলং করে এবং সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেতে হয় আমাদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, তার মধ্যে একটি। এই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে এসেও আমাদের সবচেয়ে দুঃখজনক বা লজ্জাস্কর আমি বলবো এই জায়গাতেও, যে শিক্ষা ক্যাডারের অধিকাংশ সদস্যের চাকুরি চতুর্থ গ্রেডেই শেষ হয়ে যায়। আমাদের এই জায়গাটায় মানে ভীষণ। আর যে কথা বলবো, যে এবারের বিশ্ব শিক্ষক দিবসের যে প্রতিপাদ্য, যে শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন, তো সে শিক্ষকের মর্যাদা আজ ভুলুণ্ঠিত। প্রাথমিক থেকে শুরু করে কলেজ পর্যায়ের শিক্ষক, বা আমরা সাম্প্রতিককালে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক লাঞ্ছিত হয়েছে, এবং এই ঘটনাগুলোর আমরা বিচার পাই না। রাজনীতির নামে বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজন শিক্ষকদের উপরে চড়াও হচ্ছে। এখন অবস্থাটা এমন হচ্ছে যে আমরা সঠিক মূল্যায়ন করতে গেলেও আমরা নিপীড়নের শিকার হচ্ছি শিক্ষার্থী মূল্যায়নের ক্ষেত্রে। এরপরে যদি আমি অন্য জায়গাগুলোতে বলি, আমাদের বৈষম্যর কথা, মর্যাদার কথা, দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা যারা ডেস্ক জব করে, ফাইল নোট দেয়, তারা মনে করে শিক্ষকরা কত নিচে, এটা বোঝানো যাচ্ছে না। মাঝখানে আপনারা সবাই দেখেছেন, এটা নিউজ মিডিয়াতে এসছে, ভান্ডারিয়াতে শিক্ষককে দিয়ে পা ধরানো হয়েছে। লক্ষ্মীপুরে একজন শিক্ষককে কোনো কারণ ছাড়াই আমি বলবো যে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে অ্যারেস্ট করে হাজতে পোড়া হয়েছে, বা অসংখ্য এরকম অসংখ্য নিপীড়নের ঘটনা। আমরা তো এখনো নারায়ণগঞ্জের ঘটনা, তারপরে ঢাকাতেও প্রতিনিয়ত শিক্ষকরা লাঞ্ছিত সংসদ হচ্ছে। সদস্য একজন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন কয়েক মাস আগে, আমরা জানি। জি, তো আমাদের শিক্ষক লাঞ্ছনার যে জায়গাটা, এইটা একটা। শিক্ষকের মর্যাদার কথা যদি বলি, দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের একটা বিষয় আছে যেটা পেন্ডিং। শিক্ষকদের দাবি যে সেখানে শিক্ষকদের একটা অবস্থান থাকতে হবে। শিক্ষকদের যে আরো যে বিষয়গুলো, এই মুহূর্তে যদি আমি বলি যে সারা দেশের শিক্ষকরা সপ্তাহে একদিন করে অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের চেয়ে বেশি অফিস করে। সবাই সপ্তাহে 5 দিন করে, আমরা 6 দিন করি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অর্জিত ছুটির সুযোগ নাই ভ্যাকেশন ডিপার্টমেন্টের নামে। কিন্তু যে ভ্যাকেশনটা দেয়া হচ্ছে, সেই ভ্যাকেশনটা শিক্ষকরা কিন্তু সবাই কাজ করতে বাধ্য হচ্ছে। এই যে পুজোর ছুটি, সেই পুজোর ছুটিতে আমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো নিতে হবে। এই ছুটিগুলোর মধ্যেও ইভেন আমাদের মানে হিন্দু কলিগদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আমাদের পুজোর মধ্যে আমাদের ধর্মীয় অধিকার হরণ করা হচ্ছে। কিন্তু এই পরীক্ষাগুলো আবেদন নিবেদনের পরেও বন্ধ হচ্ছে না। আমরা এই এতদিন বেশি কাজ করার পরেও আমরা এই অর্জিত ছুটিটা পাচ্ছি না। ফলশ্রুতিতে আমাদের যে বিষয়গুলো, আরো যে একটা জিনিস বলার আছে আমার, তার মধ্যে একটা হলো সকল জাতীয় দিবসে দেশের সকল কর্মকর্তা কর্মচারী ছুটি ভোগ করে, কিন্তু আমাদের শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে সেদিন সেই দিবস উদযাপনের জন্য কিন্তু অফিস করতে হয়। ফলশ্রুতিতে আমরা যেহেতু এই কাজগুলো করেছি, আমাদের কোনো কম্পেনসেশন দিচ্ছে না গভর্নমেন্ট। আমাদের পরিবার কিন্তু ওই দিনগুলোতে বঞ্চিত হয়। আমাদের এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে বিভিন্ন কারণে এই যে সময়গুলো আমরা পাচ্ছি না, শিক্ষকরা বিভিন্ন ধরনের ক্ষোভ, হতাশায় পড়ে যাচ্ছেন। এবং অন্যদের যে বিষয়গুলো অর্জিত ছুটি না থাকার কারণে, এই যে এখন আমাদের পেনশনের পিআরএল পিরিয়ডটা 18 মাস করেছে, আমরা 18 মাস তো দূরের কথা, আমরা 12 মাসও ভোগ করতে পারছি না। কারণ আমাদের হাফ এভারেজ পেকে যখন আমরা কনভার্ট করি, আমরা দেখা যাচ্ছে পিআরএল পিরিয়ডটা আমরা হাফ এভারেজ পেতে যাচ্ছি। কেউ হজে গেলে, চিকিৎসা ছুটিতে গেলেই দেখা যাচ্ছে হাফ এভারেজ পেতেও আমাদের পিআরএল পিরিয়ডটা হচ্ছে না। শিক্ষকদের অর্জিত ছুটির দাবি দীর্ঘদিনের, স্কেল উন্নয়নের দাবি দীর্ঘদিনের। শিক্ষকদের মর্যাদার কথা আমরা বলছি, মর্যাদা দিচ্ছি না। সরকারি কলেজগুলোতে এই সরকারের উদ্যোগে অনুষ্ঠিত একটা জরিপে দেখা গেছে যে এই মুহূর্তে 12,000 শিক্ষক প্রয়োজন সরকারি কলেজগুলোতে, অথচ সরকার শিক্ষক দিচ্ছে না।
প্রতিটি কলেজের দিকে তাকালে দেখবেন যে এখন কোন কোন কলেজ আছে একজনও তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নেই। অ্যাডহক এমএলএসএস দিয়ে এই ডেইলি বেসিসে বেসরকারি লোক দিয়ে কলেজের কাজ চালানো হচ্ছে, সরকারের আর্থিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। অথচ এই জিনিসগুলো হচ্ছে না, শিক্ষকদের পোস্ট ক্রিয়েশন হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে পদোন্নতিতে এই ক্যাডারের সবচেয়ে মেধাবী অংশ যে বিজ্ঞানের শিক্ষকরা, তারা এখন পদোন্নতিতে ভীষণ পিছিয়ে গেছে। এই জায়গাগুলোর উন্নয়ন করা খুব জরুরি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সদস্য সরকারের সমস্যাগুলো যেন সমাধান হয়। ধন্যবাদ। আবার আপনাদের কাছে আসবো আপনাদের কথা শোনার জন্য। রাশেদ আপনার কাছে আসার আগে আমরা একটু যাই, ডক্টর এস.এম. মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তিনি আমাদের সাথে লাইনে আছেন। ডক্টর মাকসুদ কামাল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা আলোচনা করছিলাম শিক্ষকদের সমস্যা নিয়ে। আপনাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তো কিছু সমস্যা আছে এবং কয়েক মাস আগে আমরা যেটা দেখেছিলাম আপনারা আন্দোলন করছিলেন, সেটার কি হলো আমরা কিন্তু পরবর্তীকালে আর জানতে পারিনি। আপনি একটু সামগ্রিকভাবে বলবেন কি আপনাদের কি অবস্থা এখন? এখানে আমরা শিক্ষকরা যে বৈষম্য নিয়ে আন্দোলন করেছিলাম, সেই বৈষম্যের একটা অবসান হয়েছে। তবে চূড়ান্ত যে অবসান অর্থাৎ পরিপূর্ণ যে অর্জন, সেটা কিন্তু হয়নি। আমরা শিক্ষকদের গ্রেড 1 যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাওয়ার ছিল, তো সেখানে আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 4টা গ্রেড ছিল, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর। এখন শিক্ষকদের 6টা গ্রেড হয়েছে, সেটি প্রফেসর গ্রেড 1, প্রফেসর গ্রেড 2, প্রফেসর গ্রেড 3। এইভাবে শিক্ষকদের 6টা গ্রেড হওয়ার কারণে শিক্ষকরা এখন আগে যে সিলেকশন যে টাইম স্কেল পেয়ে গ্রেড 1-এ যেতেন, তার থেকেও এখন শিক্ষকদের জন্য যেটি ভালো হয়েছে, সরাসরি সরকারের গ্রেড 1-এর কর্মকর্তা অর্থাৎ সচিবের মর্যাদা সম্পন্ন কর্মকর্তা হওয়ার যে বিষয়টি আমরা উত্থাপন করেছিলাম, সেটি শিক্ষকদের জন্য হয়ে গেছে। আমরা আরেকটা ধাপ চেয়েছিলাম, সিনিয়র সচিব যেটা করা হয়েছে, সেটিও শিক্ষকদের জন্য কিছু পদ রাখা হোক, সেটা আপাতত হয়নি। তবে আমাদের সাথে সরকারের যে সমঝোতা বৈঠক হয়েছিল, সেই সমঝোতার বৈঠকে এরকম সিদ্ধান্ত হয়েছে যে আমরা ডিস্টিংগুইশড অধ্যাপক নামে আরেকটা পদ সৃষ্টি করা হবে এবং শিক্ষকদেরকে তখন সেই মর্যাদাটিও দেওয়া হবে। আশা করি সেটিও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এখন আন্দোলনের যে বিষয়টি, সেটি মোটামুটি আমাদের শিক্ষকদের একটি অর্জন হয়েছে এবং সেটি শিক্ষকরা খুশি আছে এবং একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে সেটি হতে যাচ্ছে, যেটি আগে নিয়মতান্ত্রিক ছিল না, এখন সেটি অনেকাংশেই সেটি নিয়মতান্ত্রিক হয়ে গেছে। এটি হলো আমাদের অর্জন। এর বাইরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রমোশন হলো একটি নির্দিষ্ট সময় চাকরি করার পরে তার পাবলিকেশনের প্রয়োজন হয়। সরকারের অন্যান্য কর্মকর্তাদের থেকেও এটা ভিন্নতা হলো এটি, গবেষণা কাজ করার পরে সেটা পিয়ার রিভিউড জার্নালে যদি সেটি গৃহীত হয় এবং সেই পাবলিকেশন হওয়ার পরে পাবলিকেশনের উপর ভিত্তি করে শিক্ষকদের বয়স অর্থাৎ কোন একটা পর্যায়ে, ফর এক্সাম্পল যদি কেউ অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর উন্নীত হতে চায়, তাহলে 16-15টি পাবলিকেশন থাকতে হবে ন্যূনতম এবং অ্যাসোসিয়েট প্রফেসর পজিশনে ন্যূনতম 6 বছর চাকরি করার প্রভিশন আছে। তো এই 6 বছর চাকরি এবং পাবলিকেশন এবং অ্যাসোসিয়েট প্রফেসর পজিশনে থাকাকালীন সময়ে 6টি পাবলিকেশন থাকতে হবে। এই সমস্ত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষকদের প্রমোশনটি হয়ে থাকে। তো এখন গবেষণার জন্য শিক্ষকদের প্রস্তুত অর্থে যে ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয়ে দরকার অথবা যে পরিবেশ বা অবকাঠামোর দরকার, সেই পরিবেশ এবং অবকাঠামো সব দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এবং নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা আরো প্রকটতর। এই অবস্থায় যে উদ্দেশ্যকে সামনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, টারশিয়ারি শিক্ষা, যে নতুন জ্ঞান সৃজন করা এবং সেই জ্ঞানের আলোকে দেশ এবং জাতিকে আরো সমৃদ্ধ করা ওই জ্ঞানের ব্যবহারের মধ্যে দিয়ে, সে জ্ঞান সৃজনের কাজটি করার জন্য যে ধরনের পরিবেশ, যে ধরনের যন্ত্রপাতি, যে ধরনের অবকাঠামো প্রয়োজন, সেই ধরনের অবকাঠামো আমাদের এখানে নেই। আর সে কারণেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা কিন্তু খণ্ডিত শিক্ষা হয়ে যাচ্ছে। পরিপূর্ণ শিক্ষা যেটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসার পরে অথবা শিক্ষকদের জন্য যে গবেষণার জন্য যে পরিপূর্ণ পরিবেশের প্রয়োজন, সেই ধরনের পরিবেশ এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রিভেল করছে না। এই হলো গিয়ে বিশ্ববিদ্যালয়ের মোটামুটি, এবং সেই পরিবেশ যাতে সৃষ্টি হয় সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম। আমরা সেই প্রচেষ্টাটিও করে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার পরিপূর্ণ পরিবেশটা সৃষ্টি করা যায়। জি, ডক্টর মাকসুদ কামাল, আরেকটি বিষয় আমি একটু আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে
সম্প্রতি আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি অনুরোধই বলবো আমি, করা হয়েছে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে, এবং এটার ব্যাপারে আপনাদের অনেকেরই একটু দ্বিমত আছে আমরা শুনেছি। এই ব্যাপারটি একটু বলবেন আপনি? এখানে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে যখন কোনো একজন ছাত্র ভর্তি হন, প্রথম বর্ষ থেকে একদম চতুর্থ বর্ষ পর্যন্ত যদি সেমিস্টার সিস্টেম হয়, তাহলে একজন ছাত্রকে 24টি পরীক্ষায় দিয়ে তারপর তাকে তার ফলাফলটি নিশ্চিত করতে হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম। তারপরে মাস্টার্স পরীক্ষা দেন। মাস্টার্স পরীক্ষা একজন ছাত্রকে থিসিস গ্রুপ আছে, নন থিসিস গ্রুপ আছে। বেসিক্যালি যারা থিসিস করেন, গবেষণা কাজ করেন, তাদের থেকে শিক্ষকদেরকে নেওয়া হয়। এইভাবে 5টি বছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করার পরে একজন ছাত্র বা ছাত্রী তার যোগ্যতার প্রমাণ রাখেন এবং সেই যোগ্যতা প্রমাণ হিসেবেই তাদেরকে শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। আমি মনে করি ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শিক্ষক নির্বাচিত করার যে প্রক্রিয়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাতে করে এখানে আরো বেশি পরিমাণে সরকার থেকে বলছে যে কিছু ধরনের অনিয়মের কারণে বলা হচ্ছে সে অনিয়ম আরো বাড়বে। তবে এ কারণে যদি অনিয়ম এটাই হয়ে থাকে যে শিক্ষকদের যারা ছাত্র যারা 5 বছর লেখাপড়া করার পরে তাদের মেধার স্বাক্ষর রেখে ক্লাসের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছেন, সেটি যদি তার মেধার স্বাক্ষর না হয়ে লিখিত পরীক্ষাটির কথা বলা হয়, সে লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে যাওয়ার, সে লিখিত পরীক্ষা মূল্যায়নের সময়ও কিন্তু নম্বর এদিক ওদিক করার সুযোগ থেকে যায় যদি এই 5 বছরের ফলাফলকে মূল্যায়ন না করে সেদিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেজন্য আমরা মনে করি এখানে নয়, শিক্ষক নিয়োগের পরে শিক্ষকের শ্রেণীকক্ষে গিয়ে কিভাবে পড়াবেন, গবেষণা কাজ কিভাবে করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন সহ একজন শিক্ষকের পোশাক আশাক সহ শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কিভাবে কথা বলবেন। একজন শিক্ষক ছাত্রছাত্রীদের সামনে হলো মডেল, যেন শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে পোশাক আশাক আচার আচরণে কথন সব দিক দিয়ে যেন একজন শিক্ষক পরিপূর্ণ মানুষ হিসেবে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হতে পারেন, সেই বিষয়ে শিক্ষকদের জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য শিক্ষক হওয়ার পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে যে পিএটিসি যেমন প্রশিক্ষণ হয়, সে ধরনের প্রশিক্ষণের যদি ব্যবস্থা করা হয়, তাহলে শিক্ষকদের মধ্যে যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যটা পূরণ হবে। কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশন, সেটিতেও তো ঝামেলা হবে মনে হয়। অতীতে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি ছিল না, এখন পুলিশ ভেরিফিকেশন অর্থ এদেশে কি হয় সেটি আপনি জানেন। তারপরেও আমরা বলেছি পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে একজন বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষক হতে যাচ্ছেন, যিনি তার ক্লাসে প্রথম দ্বিতীয় এই সম্মানটি নিয়ে আছেন এবং ওই ছেলের অভিভাবক যিনি তার সন্তানকে একজন শিক্ষিত, বিশেষ করে লেখাপড়ার দিক দিয়ে যিনি সহযোগিতা করে আসছেন, তিনিও গৌরবান্বিত একজন বাবা মা। তো সেই অবস্থায় যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার বাবা মার সম্মান রক্ষা করে স্বল্পতম সময়ে কোনো ধরনের উৎকোচ না নিয়ে, বিব্রত না করে যদি করা যায়, সেটিকে আমরা হয়তোবা আমরা দেখব পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে। কারণ আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক এখন বিভিন্ন ধরনের তৎপরতার সাথে জড়িত। সেইভাবে আমরা কথাটা বলেছি। এই ধরনের যদি আবার ঢালাও ভাবে এখন যেভাবে পুলিশ যে কাজগুলো এখন করছে, যেটা ভেরিফিকেশনের নামে বহু অভিযোগ আমাদের কাছে আছে, তো সেই ভেরিফিকেশনের নামে যদি এখানে যদি উৎপীড়ন হয়, ভেরিফিকেশনের অর্থ যদি উৎপীড়ন হয়ে যায়, সেইটি শিক্ষকরা কোনোদিন গ্রহণ করবে না এবং সেটি শিক্ষা মন্ত্রণালয় করাও ঠিক হবে না। কারণ এই মন্ত্রণালয়ের যেহেতু শিক্ষকদেরকে নিয়ে কাজ করেন, শিক্ষকদের মর্যাদা নিয়ে কাজ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি পদক্ষেপে তাদের ভেবে চিন্তে করা উচিত, এইটি যেন পরবর্তীতে আবার আন্দোলনের একটি ইস্যুতে পরিণত না হয়। ধন্যবাদ অধ্যাপক মাকসুদ কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। রাশেদ আপা, আপনার কাছে এবার আসবো। আপনি দীর্ঘদিন শিক্ষা নিয়ে কাজ করছেন, আমরা 3 স্তরের 3 জন শিক্ষকের কথা শুনলাম, সমস্যাগুলো শুনলাম, আপনি কি বলবেন? প্রথম হলো আজকে বিশ্ব শিক্ষক দিবস। আমি সব শিক্ষকদের অভিবাদন জানাই, বিশেষ করে যারা আমাদের শ্রেণীকক্ষের চালিকা শক্তি, সেটা প্রাথমিকে হোক মাধ্যমিকে হোক যেখানেই হোক। আমি যদি প্রাথমিক দিয়ে, আপনি ঠিকই বলেছেন প্রাথমিক তো ভিত্তি, প্রাথমিক দিয়ে যদি শুরু করি তাহলে শিক্ষকদের বেতন ভাতা মর্যাদা ইত্যাদির বিষয়গুলো সব স্তরেই আসে, কিন্তু প্রাথমিক স্তরে
একটা অসামঞ্জস্য রয়ে গেছে। প্রাথমিকে কিন্তু কোনো শিক্ষা ক্যাডার নেই। প্রাথমিকে শিক্ষা ক্যাডার না থাকার ফলে যেটা হচ্ছে, আমার কোনো প্রাথমিক শিক্ষক যত যোগ্যই হন, তিনি জীবনে কখনো কোনোদিন প্রাথমিক অধিদপ্তরের ডিজি হতে পারবেন না। এটা পৃথিবীর কোনো দেশে এই জিনিস নেই। ডিজি যারা হবেন, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, বেশিরভাগই সিভিল ব্যুরোক্রেটস প্রাথমিকে। তো শিক্ষক যদি না হতে পারেন, এই ক্যাডারটাই যদি না থাকে, এটা তো একটা নীতির অসামঞ্জস্য, যেটা সেকেন্ডারিতে আছে বলে তাও কিছুটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে। আর তারপরে যেটা, এই যে তৃতীয় শ্রেণী কেন হবে, এটা আমি আশা করছি যে এটা উঠবে, এটা থাকার কথা না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সবাই এই শিক্ষকদের মর্যাদার বিষয়ে সচেতন, আমি যেটা মনে করি। কিন্তু যে জায়গাগুলোতে আমরা হোঁচট খাচ্ছি, এই যে শিক্ষকদের মর্যাদা ভুলুণ্ঠিত করা, যে শিক্ষক আমাকে পড়িয়েছেন আমার হাত ওঠে কি করে, এরকম একজন শিক্ষকই তো আমাকে পড়িয়েছেন, সেখানে তাহলে কি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই কোথাও একটা গলদ আছে? না হলে শিক্ষকের উপরে হাতটা ওঠে কি করে, সেটা একটা বিষয়। আর দ্বিতীয় যেটা, আমি এখানে আরেকটু ওনাদের কথাও শুনে আর মাঠে ময়দানে কাজ করতে গিয়ে যেটা দেখি, নারী শিক্ষকদের বিষয়টা। এই যে নারী শিক্ষকরা বাড়িতেও, মানে তাদের তো ডাবল বার্ডেন, ঘরেও কাজ করতে হয়, বাইরেও কাজ করতে হয়, কথাও শুনতে হয় এই মাতৃত্বকালীন ছুটি নেওয়ার সময়, এই আড়ালে আবডালে কথাও শুনতে হয়। এই নারী শিক্ষকদের বিষয়টা, তাদের যে এই যে ট্রান্সফার করার বিষয়টাও, সেকেন্ডারিতে তো এটা অনেক বেশি যেতে হয় বা হায়ার সেকেন্ডারিতে, এখানে কিন্তু পরিবার থেকেই আপত্তি ওঠে, পরিবার থেকেই শিক্ষকরা, নারী শিক্ষকরা নানা ধরনের কথাবার্তা তাদের শুনতে হয়। সেখানে যেখানে আমরা মনে করি একটা নারী বান্ধব সরকার, সেখানে তাদের জন্য আরো অনুকূল পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই হওয়া উচিত। আরো একটা যেটা বিষয় আমি বলতে চাই, এটা যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে সিলেটে, এটাতে বিশ্ব শিক্ষক দিবস, অভিবাদন জানাচ্ছি শিক্ষকদের, কিন্তু যখনই খবরটা উঠে এসছে যে এই দুর্বৃত্ত একটি স্কুলের শিক্ষক, এই কতিপয় মুষ্টিমেয় শিক্ষকদের জন্য সব শিক্ষকের এই যে মানুষের মনে প্রশ্নবোধক চিহ্ন, যে শিক্ষকরা যদি এরকম হয়ে থাকেন। আমরা তো আরো দেখেছি শিক্ষকরা যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছেন। তো সেই সব জায়গায় নীতি, নৈতিকতা ইত্যাদির ব্যাপারও যেখানে শিক্ষকদের কাছে আমাদের শিক্ষার্থীরা শেখে। আরেক বিষয়ে আমি শিক্ষকদের প্রতি সম্মান জানিয়েই বলতে চাই, আজকাল তো অনেক শিক্ষক কোচিং বাণিজ্যের মধ্যে গিয়ে ঢুকেছেন। এই কোচিং বাণিজ্যের শিকার তো হচ্ছে আমাদের সন্তানেরা, এবং সেখানে গিয়ে এই যে বিষয়গুলো উঠে আসছে, যে কিছু শিক্ষকের কারণে আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কলুষিত হচ্ছে, এই জায়গাটাতে আমি মনে করি আমাদের সবার দৃষ্টি দেয়। এবং শিক্ষকদের কাছে অনুরোধ, এটা কিছু শিক্ষকের জন্য কিন্তু সমস্যা হচ্ছে, সব শিক্ষকের না। এবং সেখানে এই যে এই লোকটাকে, যে এখানে আমি মনে করি শিক্ষক সমাজই সবার আগে প্রতিবাদ করা উচিত, যে এ আমাদের হতে পারে না, এই শিক্ষক আমাদের হতে পারে না, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কিন্তু আমি এখন পর্যন্ত শিক্ষক সমাজের কাছ থেকে সেই দাবিটা উঠতে দেখিনি। এটা আমরাই দাবি করছি যে দৃষ্টান্তমূলক দরকার। আমি মনে করি ওই কলেজের শিক্ষকরা ছাড়া 2 কলেজের শিক্ষকরা কালকে প্রতিবাদ করেছেন, কিন্তু আমি মনে করি আজকে বিশ্ব শিক্ষক দিবসে এটা বড় আকারে একটা প্রতিবাদ হওয়া উচিত ছিল, যে এই ধরনের দুর্বৃত্তায়ন শিক্ষক সমাজের মধ্যে হবে না, আমরা স্বীকার করব না। ধন্যবাদ। আবার আসবো আলোচনায়। সরি, আমি একটা বিষয় একটু বাদ দিয়েছি, যেটা বলতে চাচ্ছিলাম পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যেটা বললেন, এটা আসলে আমাদের জন্য, আমাদেরও মনে হয় যে শিক্ষকদের এটার মাধ্যমে ছোট করা হবে। পুলিশ ভেরিফিকেশন তো একটা ঔপনিবেশিক মানসিকতা, সেটা তো ব্রিটিশ আমলে হয়েছিল যে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, স্বদেশী আন্দোলন করে কি না করে। এই যুগে শিক্ষকদের আমরা যদি এইটুকু বিশ্বাস না করতে পারি, এইটুকু আস্থা না রাখতে পারি, তাহলে তো এটা আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো না, শিক্ষকদের জন্য। আমরা জানি পুলিশ ভেরিফিকেশন মধ্যে কি হয়। আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি যে বিভিন্ন ক্যাডারে বা পুলিশ বাহিনীতে কিছু নিয়োগ পেয়েছেন, তারা দীর্ঘদিন যাবৎ মানে উত্তীর্ণ হয়ে তারা নিয়োগ পাচ্ছে না পুলিশ ভেরিফিকেশনে।
রেজাল্টের কারণে হেনস্থা করা হচ্ছে। এবং আমরা তো জানি যে আমাদের সমাজটা অনেক বেশি পলিটিসাইজড, এবং এইখানে দেখা হয় যে কে কোন দল করছে, তো সেগুলো তো দেখা উচিত না। সবারই সব দল করার অধিকার আছে, একমাত্র জামাত ইসলাম ছাড়া আমার মনে না, হয়। প্রতিক্রিয়াশীল রাজনীতির মধ্যে না থাকলেই হলো। গভর্নমেন্ট সার্ভিসে যে বিলং করবে সে সরাসরি রাজনীতি করতে পারবে না, করতে তার পারবে না, feelings সে তো বটে। থাকবে। তো হ্যাঁ, সেটা সে তো সরাসরি ভোটার রাজনীতি তো করতে হবে, পারবে। ভোটার তো হতে পারে, কিন্তু তাই বলে না, দলীয় কোন রাজনৈতিক হ্যাঁ, বিশ্বাসে সে বিশ্বাস সেটা। করে সেটা যদি আমরা খুঁজে বেড়াই সবকিছুতেই, সেটা খুবই দুঃখজনক। যাই হোক, আমাদের সাথে একজন দর্শক আছেন মনে হয় টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর থেকে। বলুন। জি, আমার জানার আগ্রহ আজকে প্যানেলিস্টের কাছে যে আমাদের দেশ, পাশের দেশ ভারত এবং অন্যান্য দেশে শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় অনেক ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা এবং আনুষঙ্গিক যোগ্যতার উপরে। তো এক্ষেত্রে আমাদের দেশে এই সিস্টেমটা এখনো অত ওইভাবে চালু হয়নি। তো আমাদের দেশে ভালো ভালো শিক্ষার্থীরা, বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা আসলে এই শিক্ষকতার পেশায় আসতে চাচ্ছে না, এখানে মানে বেতন কম বা তাদের সম্মানই কম। তো এক্ষেত্রে একটা ব্যালেন্স করা যায় কিনা, যোগ্যতা অনুযায়ী কোনো বেতনের সিস্টেম চালু করা যায় কিনা? আপনি কি বলবেন? হ্যাঁ, উনি ভারতের উদাহরণটা টেনেছেন, এটা ঠিক যে ভারতে আমাদের দেশে আমাদের প্রাথমিক স্তরটাই যদি ধরি, উপরের দিকে তো আরো অনেক বেশি, মানে একজন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক যা পান সেটা আমাদের দেশের মানে ভাইস চ্যান্সেলর, সচিবরা তো পান না, সচিবদের সাথে তুলনা করছি না, কিন্তু যেটা হলো আমাদের অন্য কোনো শিক্ষকরা প্রাথমিকে যা পান, তার জন্য কিন্তু এটাই সবচেয়ে সর্বোৎকৃষ্ট একটি পেশা হতে পারে। আমাদের এখানে তো এই বেতন ভাতার অসামঞ্জস্য, বৈষম্য ইত্যাদির কারণে সহজে মেধাবী শিক্ষার্থীরা আকৃষ্ট হয় না শিক্ষকতা পেশায়। নিবেদিত প্রাণ শিক্ষক যারা ছিলেন আগে, তারা করে যাচ্ছেন, কিন্তু নতুনদেরকে আমরা কিন্তু টানতে পারছি না এই পেশায়, যারা মেধাবী তাদেরকে, বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে। উনি যেটা বলেছেন যে যোগ্যতার ভিত্তিতে বেতন সেটা নির্ধারণ করা। যোগ্যতার ভিত্তিতে বেতন ভাতা, এটা শিক্ষা মন্ত্রণালয় একটা করছে ইদানিং, যেটা এনটিআরসি তো আপনাদের ছিল, প্রাথমিকেও হচ্ছে, যে এটা একটা টেস্টের মাধ্যমে কোয়ালিফাই করে। আমাদের কথা হলে যারা ভালো করবেন তাদেরকে তো উৎসাহিত করতেই হবে। দুনিয়ার সব জায়গায় রিওয়ার্ড পানিশমেন্ট যদি থাকতে পারে, এখানেও থাকা উচিত, কিন্তু পানিশমেন্ট মানে ওই পানিশমেন্ট না, কিন্তু তাকে অন্যদের দেখে উৎসাহিত করা, সেই জিনিসটা কিন্তু আমাদের দেশে অনুপস্থিত। জি, ইলিয়াস আল মাহমুদ, আপনার কাছে আসি আবার। এই বিষয়টা আপনি কিছু বলবেন কিনা, প্লাস আরো কোনো সমস্যা আপনারা ফিল করেন কিনা, বিশেষ করে মর্যাদার ক্ষেত্রে? একটা তো বেতন বৈষম্য তো আছেই, আপনাদের সরকার আপনাদের সেইভাবে মর্যাদা দিচ্ছে না, কিন্তু এখনো কি আমরা দেখি, আমরা আমাদের সময়ে যেটা দেখতাম আমাদের প্রাথমিক শিক্ষকদের, আমরা তো দেখা হলে বড় যখন হয়েছে, এখনো কয়েকদিন আগেও আমার আমার এক শিক্ষিকার সাথে দেখা হলো, যিনি আমাকে ক্লাস 5-এ পড়িয়েছেন, আমি এখনো তার পা ধরে সালাম করলাম, তাই না? তো এই সম্মানটা আপনারা এখনো পান কিনা? ধন্যবাদ স্যার। স্যার, আমি তো আমাদের শিক্ষা সচিব মহোদয় নজরুল ইসলাম খান স্যারের একটা দেখছি যে তার প্রাইমারি স্কুলে যে শিক্ষক আসছেন তার পা ছুঁয়ে সালাম করতেছেন, এরকম অবস্থা। সে মর্যাদাটা আসলে এখন আমাদের উপর যে জিনিসটা বর্তাচ্ছে, যে স্টুডেন্টদেরকে কোনো প্রকারেই হিউমিলেট করা যাবে না, মারা যাবে না, মানে বেত ব্যবহার করা যাবে না, তাদেরকে রাগরাগি করা যাবে না। হিউমিলেট বলতে যে আগে কান ধরতো, কান ধরিয়ে উঠবস করতো বা দাঁড়া করে, এগুলো করা যাবে না। তো আমাদের সময় কিন্তু আমরা অনেক পিছন খেয়েছি শিক্ষকদের, আর ভয়ও পেয়েছি, আর এখনো যেখানেই দেখি পাশুয়ে সালাম করি। এখন এই জিনিসটা একটু বোধহয় উঠে গেছে, এই জন্য যে সম্মান কমতি হয়েছে আমার মনে হয় না। আমরা যেটা দেখছি, আমাদের বিভিন্ন পথে ঘাটে ছাত্রদেরকে দেখা হইলে অনেক সময় অনেকভাবেই সম্মান করে ছাত্ররা, এটা আছে এখনো। তো আগের মধ্যে হয়তো যে পাশুয়ে সালাম, এইটা হয়তো একটু উঠে গেছে দেশ থেকে, একটু কম ছেলে মেয়েদের অভ্যাসের মধ্যে হ্যাঁ, কিছুটা চর্চাটা নেই আর কি। সম্মান স্যার, আমি ফিনান্সিয়াল যে মর্যাদা, তার চেয়েও আমি যে আত্মমর্যাদা যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা দাবি, আপাতত কমপক্ষে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড এবং সহকারীদের 11তম গ্রেড, এটা আমাদের দাবি এবং প্রাণের দাবি সকল শ্রেণীর শিক্ষকদের। আপনাদের কলেজ শিক্ষকদের কি আছে এখন, কত গ্রেড? অ্যাকচুয়ালি আমাদের কলেজ শিক্ষকদের তো ক্যাডার সার্ভিস থেকে শুরু হচ্ছে, 9ম গ্রেড থেকে আমাদের শুরু হয়। এইটা
অধিকাংশ ক্ষেত্রে আমরা চতুর্থ গ্রেডে শেষ হয়ে যাচ্ছি। তো আপনি যে মর্যাদার কথাটা বলছিলেন, যদি আমি শিক্ষার সংজ্ঞায় বলি, শিক্ষা হলো মানুষের আচরণের কাঙ্ক্ষিত এবং স্থায়ী পরিবর্তন, অর্থাৎ অ্যাটিটিউড নিয়ে আমরা কথা বলছি। এই অ্যাটিটিউডটা এমন হওয়া উচিত যে সমাজের বিভিন্ন কাজে কর্মে ফিট ইন হইতে পারে এবং সে প্রোডাক্টিভ হয়। বেসিক্যালি এটাই হলো এডুকেশনের ডেফিনেশন। অ্যাকর্ডিং টু ডেফিনেশন যদি দেখি আমি, তাহলে আমার বলতে হবে যে বাংলাদেশে কিন্তু শিক্ষা নাই, এখানে শুধু মেমোরাইজেশন হচ্ছে এবং আমরা মেমোরাইজেশনের টেস্ট নিচ্ছি। এখন মেমোরাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা ক্রিয়েটিভ কোশ্চেন চালু করেছি। কারিকুলামে ক্রিয়েটিভ কোশ্চেন, এই কাজটার সাথে শুরু থেকেই আমি সম্পৃক্ত ছিলাম। কিন্তু যে বিষয়গুলো ক্রিয়েটিভ কোশ্চেন করতে গেলে শিক্ষকদের কিন্তু চিন্তার জগতে ইনভলভ হইতে হবে, চিন্তার জগতে ইনভলভ হইতে হবে। এখন ডিউ টু ল্যাক অফ মোটিভেশন আমরা কেউ ওই জায়গাটাতে ইনভলভ হচ্ছি না। আর যে জিনিসগুলো যদি আমি যদি বলতে চাই, আসলে বেসিক্যালি সবগুলো বিষয়ের মধ্যে আমি বলবো ফ্রাস্ট্রেশন। এখন সোসাইটিটাকে যদি আমি বলি একটা টেবিল, এই টেবিলের সবগুলো পা যদি সমান না হয়, এই টেবিলটা কিন্তু ব্যালেন্স হবে না, এটা নড়াচড়া করবে। আপনি প্রাইমারি এডুকেশনে বলবেন, একজন গভর্নমেন্ট প্রাইমারি টিচার, একজন কিন্ডারগার্টেনের টিচার, একজন ইংলিশ মিডিয়ামের টিচার, হিউজ পার্থক্য। আবার যারা বেরিয়ে আসছে তাদের মধ্যেও পার্থক্য। আপনি সেকেন্ডারিতে বলেন, আমার কলেজ এডুকেশনে বলেন, আমি গভর্নমেন্ট কলেজগুলো অনার্স মাস্টার্সের অধিকাংশ স্টুডেন্টকে ডিল করছে, পাবলিক ইউনিভার্সিটি চাইতে কিন্তু এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ আমরা যাদেরকে ডিল করছি। আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো একটা সংখ্যাকে ডিল করছে। এই প্রত্যেকটার মধ্যে কিন্তু কোয়ালিটির একটা ব্যাপক পার্থক্য হয়ে যাচ্ছে। আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 50 জন টিচার, আমাকে সেখানে দেওয়া হয়েছে 12 জন টিচার। এই 12 জন টিচারের মধ্যে অলওয়েজ আমার 3-4 জন টিচার থাকে না, অলওয়েজ থাকে না। এটা সরকারি রিক্রুটমেন্টের অভাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন প্রক্রিয়ায় তারা স্কলারশিপ পাচ্ছে, তারা কিন্তু হায়ার স্টাডিটা করতে পারছে, পড়াশোনা করতে পারছে এবং তাদের নিজেদের বাজেট আছে। এখন একটা রিসার্চ করার জন্য যে পরিমাণ বাজেট লাগে, আমার গভর্নমেন্ট কলেজে দেখা যাচ্ছে পুরো কলেজের 10টা-12টা সায়েন্স ডিপার্টমেন্টকে চালানোর জন্য 3-4 লক্ষ টাকা দিচ্ছে। ভাগ করলে এক ডিপার্টমেন্টের ভাগে পড়ে 50,000 টাকা। ও দিয়ে হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল ক্লাসও চালানো যায় না। আমার রিসার্চ হবে কোথায়, আমার ডেভেলপমেন্ট হবে কোথায়? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আছে, শিক্ষায় বিনিয়োগ। আমার যে বিষয়গুলো, আমি যে জিনিসগুলো বলতে চাচ্ছি, এই যে আমরা বিভিন্ন জায়গায় যে বৈষম্যগুলো করছি, আমার গভর্নমেন্ট কলেজ থেকে যে ছেলেটা ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে যে ডিগ্রি দিচ্ছে, সাংবিধানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বেরোচ্ছে তারও কিন্তু ডিগ্রির মান এক। আমি ওই যে একটু আগে একটা কথা হলো যে আমি যোগ্যতা অনুযায়ী দিব, আমার কলেজ থেকে পাশ করা তার ফার্স্ট ক্লাস আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার হয়তো ফার্স্ট ক্লাস নাই। যদি আবার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিতে বলি, হয়তো আমারটা পিছনে পড়তে পারে, আবার ভালোও করতে পারে, দেয়ার মে বি এক্সেপশন আছে। আচ্ছা, এখন যে জায়গাগুলোতে আমি যাচ্ছি, আবার দেখবেন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গাগুলো যে কথাগুলো বলা হয়েছে, ওই যে আমি বললাম যে আমার অ্যাটিটিউডের যে জায়গাটা শিক্ষা হচ্ছে না, সেই জায়গায় শিক্ষা হচ্ছে না বিধায় আজকে দেশে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদের মূল কারণ কিন্তু ওই জায়গায়। আমার যদি প্রাথমিক শিক্ষাতে ভ্যালুসটা যদি আমি অ্যাড করতে পারতাম স্টুডেন্টের মধ্যে, সেকেন্ডারিতে যদি অ্যাড করতে পারতাম হায়ার সেকেন্ডারিতে, তাহলে কিন্তু আমার এই সন্ত্রাসবাদের সমস্যা দেখতে হতো না। আমরা যদি প্রিভিয়াস পিরিয়ডে যাই, শিক্ষকরা খুব কমিটেড এন্ড মোটিভেটেড ছিলেন। এখন শিক্ষকরা কিন্তু বিভিন্নভাবে নিপীড়িত, নিগৃহীত। দেশের স্বাধীনতার পরেও সরকারি কলেজের শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয়ের চেয়েও একটা ইনক্রিমেন্ট বেশি ছিল, অন্য যে কোনো সিভিল সার্ভিসের চেয়ে একটা ইনক্রিমেন্ট বেশি ছিল। কিন্তু আজকে সেটা সবার সমান আছে, কিন্তু উপরের দিকে ওঠার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে কিন্তু এটা হচ্ছে না। গভর্নমেন্ট কলেজের টিচারদের কোনো প্রশিক্ষণ নাই, সেকেন্ডারি টিচারদের প্রশিক্ষণ আছে, প্রাইমারিতে যে প্রশিক্ষণ আছে এটাকে আমি মহা অপ্রতুল বলবো শিক্ষকের তুলনায়। অপ্রশিক্ষিত একজন ব্যক্তি কলেজ, বিশ্ববিদ্যালয় বা স্কুল যেখান থেকেই পাশ করে যাক না কেন, সে কিন্তু টিচার হওয়ার যোগ্য নয়। টিচার যখন একজন হইতে হবে, তখন তাকে টিচিং ম্যাথডস গুলো জানতে হবে, যে আমি কি ম্যাথডসে তাকে পড়াবো। ইলিয়াস আল মাহমুদ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? যে আমাদের স্যার, আমি একটা বিষয় বলতে চাচ্ছি, শিক্ষকদেরকে আমার মনে হয় যে আচরণবিধির উপরও কিছু প্রশিক্ষণ দেওয়া উচিত এবং এটা ফলো আপও করানো উচিত। তাহলে এই যে খাদিজা যে মেয়েটা যেভাবে ছুরি দিয়া কুপাইয়া মেরে ফেলে না, এখনো নিবিড় পর্যবেক্ষণে আছে, এই ধরনের ঘটনা ঘটতো না।
যদি শিক্ষকরা স্টুডেন্টকে সেভাবে পরিচালনা করতে পারে, কিন্তু এখানে মেধাবী টিচাররা কিন্তু থাকে না, ধরে রাখতে পারছে না। কারণ মেধাবী শিক্ষকরা আসলেও অন্য কোনো ভালো মানে বেটার চান্স পেলে চলে যায়। তো যদি আমাদের সেই সুযোগটা থাকতো, আমাদের উপরে ওঠার সিঁড়িটা থাকতো, তাহলে তারাও থাকতো। কারণ শিক্ষা একটা মহৎ পেশা। অনেকেই আমরা ঢুকি, আমরা ম্যাক্সিমাম টিচার যারা আমরা ঢুকছি যে সময় আমরা মাস্টার্স পাস করিয়া প্লাস আরো 2-3টা মাস্টার্স পাস করি আমরা প্রাইমারিতে ঢুকছি। আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করছি, আমি মাদ্রাসায় কামিল পাস করছি, আমি লয়ে মাস্টার্স করছি, আমি MBA করছি, এরপর আমি প্রাইমারিতে আছি। কারণ এই পেশাটাকে ধরে রাখতে চাচ্ছি, কিন্তু এখন আমাদের বয়সটা কিন্তু হয়তো শেষ হয়ে গেছে, আমরা যেতে পারবো না। কিন্তু এরকম ইয়াং যারা আছে তারা তাদের উপরে ওটা সিঁড়ি না থাকার কারণে তারা ঝরে পড়ে যাবে, অন্য পেশায় চলে যাবে। এবং মেধাবী টিচারদের মূল্য সবসময় থাকবে। তারা তাদের আচরণবিধি যদি ঠিকভাবে থাকে, তারা ভালো এবং শিক্ষিত এবং সুন্দর একটা জাতি তৈরি করে দিতে পারবে। আমরা কাদেরকে পরিচালনা করি স্যার? আমরা পরিচালনা করি ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে তাদেরকে আমরা পরিচালনা করি শিক্ষক হিসাবে। কিন্তু তাদেরকে যদি আমি সঠিক শিক্ষা না দিতে পারি, তাহলে তো আমার জাতি উন্নত হবে না। এবং সঠিক শিক্ষা দিতে হলে স্যার আমাদের যে মনের যে ক্ষুধা, সে ক্ষুধাটাও মিটাতে হবে। আমরা শিক্ষক হিসাবে আমরা সবসময় বেতন না দিলেও হয়তো আমরা পড়াবো, বেতন না দিলেও পড়াবো, কিন্তু আমাদের যদি সঠিক আর্থিক অ্যাসিস্ট করা হয়, আমরা মন প্রাণ দিয়ে আমরা পড়াবো, প্রাণ উজাড় করে দিয়ে পড়াবো। প্রয়োজন হলে ওই যে ম্যাডাম বলছে যে কোচিং করে, কোচিংটা দরকার নাই, তো কোনো দরকার নেই। আমরা কেন বাড়তি সময় দেব? এটা তো আমাদের ব্রেনের জন্য এমনি ক্ষতিকর, এটা দেওয়ার দরকার নেই। আর আমার যে একটা দাবি স্যার, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ভিতরে বেতন বৈষম্য, এইটা নিয়ে অনেক কথা হয়েছে, মন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছে। এটা যেন দূরীভূত হয়। এবং আমাদের আরো দাবি যারা প্রধান শিক্ষকের 9ম গ্রেডে নিয়ে আসা, সব মানে ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের 9ম গ্রেড এবং প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড, এটা আমাদের দাবি। ধন্যবাদ। রাশেদা আপা, আপনি আর কি বলবেন? আমি আরো অন্যান্য বিষয়গুলো যদি একটু টাচ করেন যেগুলো আলোচনা হয় নাই। একটা হলো যে আমরা এই যে শিক্ষকদের প্রশিক্ষণের কথাটা উঠে এসছে, এখন এটা আশা করা ঠিক না যে কাউকে আমরা নিলাম, রিক্রুট করলাম, করেই তাকে ক্লাসরুমের ভিতরে দিয়ে দিলাম। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে এই শিক্ষার্থীদেরকে মানে ওই যেটাকে বলে পঠন পাঠন পদ্ধতি ক্লাসের মধ্যে, ওটা যদি উনি না জানেন, ওই মা বাবারাই হিমশিম খেয়ে যায় বাচ্চাদের সামাল দিতে। সেখানে ক্লাসরুমে এটা সম্ভব হয় না। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, এটা হচ্ছে বড়। কিন্তু এখন পর্যন্ত আমাদের যেটা আছে রিক্রুট, প্লেস এন্ড ট্রেন, পরে মানে ইন সার্ভিস ট্রেনিং হয়, আগে হয় না। এই জিনিসটা এখন শুরু হচ্ছে এবং সেখানে আমরা যথেষ্ট দেখছি উন্নতি হচ্ছে। আরেকটা যেটা আসার কথা আমি বলবো যে এখন কিন্তু উনি যেটা বললেন, প্রাথমিক শিক্ষা পর্যায়েও প্রাথমিক শিক্ষকদের মধ্যে এখন কিন্তু ডিগ্রি না, মাস্টার ডিগ্রি হোল্ডাররাই আছে। ফলে উন্নতির অনেক সুযোগ আছে আমরা যদি করতে পারি। প্রাথমিকে যারা পড়াচ্ছেন তাদের মধ্যে আগের জেনারেশনের কথা বলছি না, নতুন যারা আসছে, যেহেতু আমাদের এটা আসলে পাবলিক সেক্টরে একটা বিশাল ব্যাপার আছে যে হাজার হাজার শিক্ষক প্রতি বছরই তো নিতে হয় এবং রিটায়ার করেন প্রতি বছর হাজার হাজার শিক্ষক খালি হয়। ফলে এখানে কিন্তু সুযোগ আছে এই যে শিক্ষকদের তৈরি করা। আর মূল্যবোধের যে বিষয়টা চলে আসছে, যেটা হলো যে এই যে উগ্রবাদ, জঙ্গিবাদ ইত্যাদি, ছোট কাল থেকেই আমি আবারও শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বলবো, যে শিক্ষার্থী দেখছে যে তার শিক্ষক মানে অর্থের পিছনেই ছুটছেন, কোচিং এ বলে দেয়া হয় যে তুমি আমার কাছে পড়তে আসো তাহলে তুমি নম্বরও পাবে, একদম এটা ওপেন সিক্রেট, মা বাবারা জিম্মি থাকেন। এগুলো শহরে অনেক বেশি, গ্রামে গঞ্জে হয়তো নাই। আর আমি আবারও বলবো যে সব শিক্ষক না, কতিপয় শিক্ষক, তখন তো ওই শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ আসবে না, অর্থের সংস্থান করাটাই তার সামনে একটা বড় মডেল। তারপরে যখন জানে, যেমন মূল্যবোধের বিষয়ে তো বাড়ির কথাও আছে, খালি শিক্ষা প্রতিষ্ঠান না, দেখছে যে মা যদি ঘরে নির্যাতিত হন, সেই সন্তান তো মূল্যবোধ নিয়ে গড়ে উঠবে না। এবং সেসব জায়গায় আমি মনে করি এই যে আমাদের শিক্ষকদের যে ভূমিকাটা, অবশ্য এটাও বলা দরকার যে ওনাদের কাছে প্রত্যাশা করব অথচ প্রত্যাশার বদলে তাদের মর্যাদা দিব না। আমার কষ্টই লাগে, একজন গ্রামে প্রাথমিক শিক্ষক, তিনি স্থানীয় প্রশাসকের কাছেও মানে তাকে পাশে বসতে দেয়া হয় না, এরকমও। এটা আমাদের
এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এই যে সচিবদের সাথে মর্যাদা দেওয়া হচ্ছে ভাইস চ্যান্সেলরদের বা প্রফেসরদের, প্রাথমিক শিক্ষক মানে মর্যাদা, মাধ্যমিক আমরা তো শিক্ষক কয়েকদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে একজন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ডিসি এসে উঠিয়ে দিয়েছেন যে আপনি অন্য জায়গায় বসেন, আমি বসবো এখানে। সেটাই বলছি, এটা তো মন মানসিকতার একটা বিষয় আছে, নিজেদের তৈরি করারও একটা বিষয় আছে। এই জায়গায় আমাদের আরো কিছু আপা আরেকটা জিনিস আমরা দেখলাম যে এই যে শিক্ষা আইন যেটা হয়েছে, মানে জাতীয় শিক্ষা নীতিমালা তো হয়েছে আগেই, শিক্ষা আইন যেটা সম্প্রতি হলো আমরা দেখলাম, সেখানে কোচিং সেন্টারের ব্যাপারে কিছু বলা হয়নি, কিন্তু আমরা একদিন শুনে আসছিলাম যে কোচিং সেন্টার বন্ধ করে দেবে ইত্যাদি ইত্যাদি। তো এটা আমি যতটুকু জানি, আমি জানি না সর্বশেষ চূড়ান্ত ঘোষণাটা আমি দেখিনি, কিন্তু কোচিং এর ব্যাপারে তো একটা শক্ত অবস্থান নেওয়ার কথাই ছিল। এটা যদি না থাকে, এটা কিন্তু দাবি গাইড বইয়ের ব্যাপারে বলা হয়েছে, এটা গাইড বই বলা হয়েছে, সহায়ক পুস্তিকার ব্যাপার বলা হয়েছে, কিন্তু কোচিং সেন্টারের ব্যাপারে এবং এটা বলা হয়েছে বাংলাদেশের মাটিতে ভূখণ্ডের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদনবিহীন ভাবে চলতে পারবে না, যেটা আমরা বরাবর চেয়েছি। কিন্তু যদি কোচিংটা না থাকে, এটা কিন্তু আমরা মনে হয় এই ধরনের আইন আমরা ভুলই করব। এটা কোচিংটাকে বন্ধ করার জন্য একটা লাগাম টানতেই হবে, এটা আইনি কাঠামো খুবই দরকার। তবে স্যার, শিক্ষা আইন সম্পর্কে আমি একটু বলতে চাই, সেটা হলো শিক্ষা প্রশাসন সবসময় মেন্টরিং এর মাধ্যমে চলে। এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেট করলাম এইভাবে চলে না। তো শিক্ষা আইনে শিক্ষকদের জন্য শুধু পানিশমেন্ট এন্ড পানিশমেন্ট আছে, এটা কাঙ্ক্ষিত নয়। শিক্ষকদের মোটিভেশনের মাধ্যমে তাদেরকে রিয়েল শিক্ষক গড়ে তুলতে হবে। এই জায়গাটা, এই মোটিভেশনের জায়গাটা কি আছে, সেই জায়গাটা কিন্তু কিছু নাই। এবং শিক্ষকদের মোটিভেশনাল কোনো ট্রেনিং হচ্ছে না, কোনো লেভেলে না, সব লেভেলে এই ট্রেনিংটা হওয়া উচিত। যে বিষয়গুলো, কিন্তু মূল বিষয় হলো শিক্ষার সিদ্ধান্ত নেন অশিক্ষকরা। আপনি পৃথিবীর উন্নত যে কোনো দেশে যদি যান, শিক্ষা মন্ত্রণালয় চালায় শিক্ষকরা। এবং শিক্ষার কৌশলগত যে জায়গাগুলো, জায়গাগুলোকে বিবেচনা করে সেটা করতে হয়। শিক্ষা একটা ভেরি মাচ টেকনিক্যাল সাবজেক্ট। আমরা যে কেউ মনে করি আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, আমি বোধহয় টিচার হয়ে যাব, ইটস নট। এডুকেশন সাইকোলজি শিক্ষার জানতে হবে, এবং শিক্ষার অনেক কৌশলগত বিষয় আছে। শিক্ষা কিন্তু আজকের জায়গায় নাই। শিক্ষার কথা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই। সোভিয়েত ইউনিয়ন যখন মহাকাশে মেজর গ্যাগরিন যখন গেলেন, আমেরিকাতে একটা হাই রব পড়ে গেল যে আমরা সোভিয়েতদের থেকে পিছিয়ে পড়লাম বিজ্ঞানে। তাদের কারিকুলাম চেঞ্জ, অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউ কারিকুলাম 60s এই যে আমাদের সায়েন্স আর্টস কমার্স ডিফারেন্স করা হলো, এটা সেই সময়ের ঢাকা। সেই 60s যে কারিকুলাম চেঞ্জ, এই চেঞ্জটাকে ভিত্তি করে কিন্তু আমেরিকা আবার দেখা গেল যে রুশকে ছাড়িয়ে গেল সোভিয়েতকে তারা মহাকাশ গবেষণায়। এই যে বিষয়গুলো, এখন আমার টিচারকে তো আমরা কারিকুলাম চিনাই নাই, কারিকুলামের যে পদ্ধতিগুলো সেগুলো আমরা প্রপারলি চেনাচ্ছি না। আমি তাকে যেখানে 15 দিনের ট্রেনিং লাগবে, ওখানে আমি 1 দিনের ওরিয়েন্টেশন দিচ্ছি। আর যে বিষয়গুলো আমি বললাম, আমার স্যার বলল যে ওনারা বেতন না দিলেও ভালো পড়াবেন, এটা আমি স্বীকার করি না। ভাতের যখন অভাব হয়, মানুষ ইমান বিক্রি করে, ইজ্জত বিক্রি করে, এমনকি নিজেকেও বিক্রি করে দেয়। এই টিউশনের পিছনেও কিন্তু ওই জায়গাটা, এবং বৈষম্য অন্যতম কারণ হলো বৈষম্য বিভিন্ন লেভেলের মধ্যে। একজন কর্মকর্তা ঘুষ খাচ্ছেন, আরেকজন খাচ্ছেন না। উনি যেটা বলেছেন যে উনি হয়তো শিক্ষক হিসেবে পড়াবেন, কিন্তু মন খুলে পড়াতে পারবেন না, সেটা আর কি। যাই হোক, আমরা আমাদের আজকে আর সময় নেই। আমরা আশা করব আমাদের এই বিশ্ব শিক্ষক দিবসে আমরা আমাদের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই, এবং আশা করব সব পক্ষ, সরকার সহ সবাই বুঝবেন যে শিক্ষকের মর্যাদা কি হওয়া উচিত, এবং আমরা সেইভাবেই শিক্ষককে মর্যাদা দেব। কারণ তাহলেই একটা জাতি কিন্তু শিক্ষককে যতটা মর্যাদা দিতে পারে, ততই সেই জাতিটা ততটা সভ্য হতে পারে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।